অবশেষে মধ্যপ্রাচ্যে ফিরছে শান্তি। আগামী শুক্রবার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তি, লেবাননেও যুদ্ধ বন্ধের সম্ভাবনা। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানকে হয়রানির অভিযোগ। প্রতিবাদে ভারতে প্রবেশ না করেই ফিরলেন দেশে। পশ্চিমবঙ্গে আরও অর্ধশতাধিক মানুষকে পাঠানো হলো হোল্ডিং সেন্টারে। বাংলাদেশ সীমান্তে পুশব্যাক প্রক্রিয়ার বৈধতা নিয়ে মানবাধিকার কর্মীদের প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন আজ। রেকর্ড করলেন ৮০ বছর বয়সে মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের। এবং ধারণার চেয়েও দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস। টিকা নিয়ে আসার খবর WHO-র। ৭ মাসের মধ্যে পরীক্ষামূলক পর্যায়ে আসতে পারে একটি টিকা। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছে আমি আমিরুল ইসলাম আলী। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ ভোরে এ তথ্য জানান। শাহবাজ শরীফের ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ১০০ দিনেরও বেশি সময়ের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যেই হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে চুক্তি এখন সম্পন্ন হয়েছে, সবাইকে অভিনন্দন। আমি হরমুজ প্রণালী দিয়ে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচল পুনরায় চালুর পূর্ণ অনুমোদন দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশও দিচ্ছি। বিশ্বের সব জাহাজ ইঞ্জিন চালু করুন, তেল প্রবাহিত হতে দিন। ট্রাম্পের এই ঘোষণার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক মাধ্যমে লিখেন, আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ ও নিবিড় আলোচনার পর আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। উভয় পক্ষ লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এরপর ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ সমঝোতা স্মারকে থাকা ১৪টি বিষয় প্রকাশ করে। এর মধ্যে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের অভ্যন্তরীণ বিষয় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি, ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার। এছাড়া ইরানের পুনর্গঠনে $৩০০ বিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞার অবসান সহ ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে যুক্তরাষ্ট্রের। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বৈঠকে বসেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দৃঢ়ভাবে প্রস্তাবটি অনুমোদন করেন। সর্বোচ্চ নেতা যে সিদ্ধান্তই নিক না কেন, আমরা সবাই IRGC, বাসিস বাহিনী এবং সরকার তা মেনে চলব এবং বাস্তবায়ন করব। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে পৌঁছানো চুক্তিকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, নিউজিল্যান্ড ও জার্মানি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি তালিকা ওয়াচলিস্টে নাম থাকায় দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানকে। পরে যাচাই বাছাই শেষে অনুমতি মিললেও তা প্রত্যাখ্যান করে তিনি দেশে ফিরে আসেন। দেশটির গণমাধ্যম নিউজ 18-এর খবরে বলা হয়, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জাহেদুর রহমানকে বেশ কিছু সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও যাচাই করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। একটি সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, ডাক্তার জাহেদ একটি সরকারি বৈঠকে যোগ দিতে প্রতিনিধি দলের অংশ হিসেবে ভারতে যান। বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা ওই তালিকায় জাহেদের নাম রয়েছে বলে নিশ্চিত হন। এরপর যাচাইয়ের জন্য তাকে আটক করা হয়। পত্রিকাটি বলছে, সমস্যাটি আপাত দৃষ্টিতে একটি প্রশাসনিক ভুলের কারণে হয়েছে। জাহেদুর রহমানের নাম আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত একটি কালো তালিকা থেকে সরিয়েছিল ভারত সরকার। অভিযোগ রয়েছে, একটি তালিকাকে থেকে সরালেও তার নাম অভিবাসন নজরদারি তালিকায় থেকেই যায়,
যার ফলে তিনি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সতর্কতা জারি হয়। পরে এই অসঙ্গতি শনাক্ত ও সমাধানের পর কর্মকর্তারা ডাক্তার জাহেদকে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে নিজেদের বাংলাদেশি দাবি করা নাগরিকদের আগমন অব্যাহত থাকলেও সীমান্ত সংলগ্ন হোল্ডিং সেন্টারগুলোতে কমছে বন্দির সংখ্যা। হাকিমপুর থেকে বন্দীদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় 600 কিলোমিটার দূরে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। তবে এই পুশব্যাক প্রক্রিয়ার বৈধতা প্রশ্ন তুলেছেন ভারতের মানবাধিকার কর্মীরা। একই সঙ্গে এই সীমান্ত উত্তেজনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। রবিবার পশ্চিমবঙ্গের ছুটির দিন হলেও ভারতের বিভিন্ন রাজ্য থেকে সীমান্ত এলাকায় অবৈধ অভিবাসীদের আগমন অব্যাহত ছিল। ভারতের দাবি, অবৈধ এই অভিবাসীরা বাংলাদেশি। নতুন করে আরও ৪৫ জন নাগরিক বিথারি হাকিমপুর সীমান্তে এসে উপস্থিত হয়েছেন। নতুন এই ৪৫ জনকে যুক্ত করার পর হাকিমপুর সীমান্তের হোল্ডিং সেন্টারে মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৩ জনে। তবে হাকিমপুর, তেঁতুলিয়া ও স্বরূপনগর সেন্টারে সামগ্রিকভাবে বন্দির সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। হোল্ডিং সেন্টারে চাপ কমাতে হাকিমপুর সীমান্ত এলাকা থেকে বাসে করে ৪৭ জন ব্যক্তিকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে জলপাইগুড়ি জেলার দুটি ভিন্ন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরকৃতদের মধ্যে ৭ জন শিশু এবং ১৫ জন নারী রয়েছেন, বাকিরা সবাই পুরুষ। এদিকে চলমান এই পুশব্যাক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তীব্র ক্ষোভ এবং প্রশ্ন তুলেছেন ভারতের প্রখ্যাত মানবাধিকার কর্মী কিরিটি রায়। তার দাবি, যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের নাম ও পরিচয় ভারতীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে সম্পূর্ণ প্রকাশ করা উচিত। 2627 জনের নাম আছে, তাদের ছবি আছে, তাদের ঠিকানা আছে, সেটা দেবে ভারত সরকার, দিয়ে দেবে ভারতের হাই কমিশনকে, ভারতীয় হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনকে দেবে। তারা তাদের গভর্নমেন্ট লেভেলে খোঁজ খবর নেবে। এই খোঁজ খবর নিয়ে তারা যদি এগ্রি হয় সেরকমভাবে নেবে। যেরকমভাবে বাংলাদেশে যত ভারতীয় বন্দীরা আছে সেখানে জান খালাস হয়ে আছে, বছরের পর বছর জেলে পড়ছে, তাদের নাম বাংলাদেশ গভর্নমেন্ট দেবে। সেই তারা ভারত সরকার ভেরিফিকেশান করবে, হ্যাঁ এই মানুষগুলো আমাদের ভারতীয়, তারা যেগুলো রিসিভ করবে। এটাই হয়েছে এতদিন ধরে। ইমিডিয়েট ভারতকে মানবিক ইয়েটা, এটা তো ক্রিয়েটেড বাই ইন্ডিয়া, ক্রিয়েটেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। তাই ইন্ডিয়া গভর্নমেন্ট যাদেরকে পুশব্যাক করছে আইনসম্মতভাবে পুশব্যাক করো বা রিপ্যাট্রিয়েট করো। তাদের নাম ধাম পরিচয় দিয়ে হাই কমিশনারকে বলো, ওদের সরকার জানুক এই নাম ধাম। অন্যদিকে এই সীমান্ত সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত পররাষ্ট্র বিশেষজ্ঞ, লেখক ও সাংবাদিক সুবীর ভৌমিক। এর সমাধান একমাত্র দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলে সিদ্ধান্তে আসতে হবে যে একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া, যেটা এস্টাবলিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, যেটা এই ধরনের ক্ষেত্রে যে আপনি অবৈধভাবে এই দেশে ঢুকলেন, আপনাকে চিহ্নিত করা হলো, এবার আপনাকে আপনার দেশে প্রত্যাবর্তন করা হবে, সেটার একটা প্রক্রিয়া আছে, সেটা এস্টাবলিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর একটা আছে, এসওপি বলে। এটাকে মেনে চলা এবং দুদেশের কূটনৈতিক স্তরে আলোচনা করে এই যে একটা ক্রমশ উত্তাপ বাড়ছে, এই জিনিসটাকে কন্ট্রোলে নেওয়া। কারণ এটা কন্ট্রোল যদি না করা যায়, এরপরে দেখবেন এর পরের পর্যায়টা কি। এখন তো পুশব্যাক হচ্ছে, এইসব হচ্ছে, এরপরে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলি হবে। এই ধরনের ঘটনা আগেও বাংলাদেশের সাথে আমাদের হয়েছে। এমন পরিস্থিতি বজায় থাকলে দুই দেশের সীমান্তে সংঘাত সৃষ্টি হতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার কর্মীদের এমন গুরুতর প্রশ্ন এবং বিশেষজ্ঞদের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার পরও ভারতের কেন্দ্রীয় সরকার, সীমান্তরক্ষী বাহিনী বা পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ওয়াচ লিস্টে নাম থাকায় দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানকে। পরে যাচাই বাছাই শেষে অনুমতি মিললেও তা প্রত্যাখ্যান করে তিনি দেশে ফিরে আসেন। এছাড়া পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে বিজেপির। এসব বিষয় নিয়ে আরও তথ্য জানবো, যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। সুজিত, দিল্লি বিমানবন্দরে কেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল ডক্টর জাহেদুর রহমানকে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আপনাকে জানিয়ে রাখি, গতকাল একেবারে সন্ধ্যের কিছু সময় আগেই কিন্তু প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি পৌঁছেছিলেন এবং
দিল্লির বিমানবন্দর থেকে তাকে ওয়েটিং লিস্টে রাখা হয়, অর্থাৎ ওয়েট করিয়ে রাখা হয় এবং সেখানে বসিয়ে রাখা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং কি কারণে বসানো হয়েছে তা কিন্তু স্পষ্ট নয়, কারণ এখনো পর্যন্ত জাহিদুর রহমানের প্রতিক্রিয়া এখানে যেমন দেননি, দিল্লিতে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ তিনি এয়ারপোর্ট থেকে বেরোতে পারেননি। এবং ভারতের তরফেও বিমানবন্দর কর্তৃপক্ষ বা কেউ এই বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি। তবে কয়েকটি পত্রপত্রিকায়, কয়েকটি সংবাদ মাধ্যমে যা খবর হয়েছে তাতে কিন্তু যেটা জানা যাচ্ছে যে যেটা সমস্যা হতে পারে তার যে এনওসি সংক্রান্ত বিষয়, যেহেতু প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল উপদেষ্টা, সুতরাং তার নিরাপত্তার বিষয়ে জানানোর জন্য যে নয়াদিল্লিতে বাংলাদেশের যে হাইকমিশন অফিস রয়েছে সেখান থেকে ভারতীয় যে হাইকমিশন অফিস রয়েছে, অর্থাৎ দূতাবাস রয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, সেখানে জানানোর কথা। কারণ যখন হাই প্রোফাইল কেউ আসবেন তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই দেশের সরকারকে। সুতরাং সেই সংক্রান্ত কোনো সমস্যা ত্রুটি হয়েছে কিনা, এনওসি পেয়েছেন কিনা, সেটা কিন্তু এখনো ভারতের তরফে স্পষ্ট করা হয়নি বা বাংলাদেশের তরফে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। সুতরাং নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল যে কারণে তিনি বেরোতে পারলেন না। যদিও কিছুক্ষণ বাদে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা তিনি বিমানবন্দরে ছিলেন এবং নয়াদিল্লির বিমানবন্দর থেকে সরাসরি রাতে বাংলাদেশে ফেরার কোনো ফ্লাইট ছিল না। সে কারণে তিনি কলম্বো হয়ে তারপরে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, এমনটা আমরা জানতে পেরেছি। তবে দুদিনের এই যে সফরে তার আসার কথা ছিল, বৈঠকে যোগদান করার কথা ছিল, সেখানে তিনি যোগদান করতে পারলেন না। সেটা কিন্তু আ যে বাংলাদেশের যারা আয়োজন করেছিলেন, অর্থাৎ এই যে উপদেষ্টাকে নিয়ে যে ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন যারা এই যে অনুষ্ঠানের আয়োজন করেছিল, যারা আলোচনা সভার আয়োজন করেছিল, এই বৈঠকে যোগ দিতে না পারায় আ যথেষ্ট তারা মর্মাহত এবং তারা বলছেন যে যেহেতু প্রধান গেস্ট হিসাবেই তারা চেয়েছিলেন ডক্টর জাহিদুর রহমানকে, সুতরাং তিনি যখন আসতে পারলেন না, সুতরাং তারা সেই প্রোগ্রামটা কিন্তু একেবারে শর্ট করে নিজেদের মতো করে করছেন এবং একেবারে প্রধান মুখ হিসেবে যার থাকার কথা তিনি থাকতে পারছেন না। সে কারণে সেই মুখকে বাদ দিয়ে কিন্তু সেইভাবেই বাকি অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। সুজিত, আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই। যেমনটি আমরা বলছিলাম যে বাংলাদেশি দাবি করে আসলে পুশিনের চেষ্টায় মানুষের সংখ্যা হোল্ডিং সেন্টারে বাড়ার কথা, কিন্তু তারপরেও তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। তো এই বিষয় নিয়ে জানতে চাই যে হোল্ডিং সেন্টারে এখন পর্যন্ত আসলে কত সংখ্যক মানুষ আটক আছে এবং পুশিন কি কিছুটা কমেছে বা সবশেষ অবস্থা আসলে কি দেখছেন? দেখুন, পুশিং কিন্তু অনেকটাই কমে গিয়েছে। কারণ যে পুশিং এর কথা উঠছিল, যে পুশিং করা হচ্ছিল অবৈধ অনুপ্রবেশকারীদের, সেই পুশিং কিন্তু কমে গিয়েছে এবং আমরা দেখলাম যে বেশিরভাগ পুশিং হচ্ছিল এই যে উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা থেকে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উত্তর ২৪ পরগনার সীমান্ত রয়েছে, সেখানে হাকিমপুর বর্ডার রয়েছে। সেই বর্ডার থেকেই কিন্তু মূলত পুশিং হচ্ছিল এবং সাধারণ যারা বা নাগরিক যারা এসেছিল অনুপ্রবেশকারী, তারা কিন্তু এই সীমান্তেই তারা ভিড় করেছিল, যে কারণে ৩টি হোল্ডিং সেন্টার করতে হয় এই বসিরহাট মহকুমা এলাকায়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে এখানে পুশিং এর যে চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের তরফে বলা হচ্ছে, সেটা অবৈধভাবে পাঠানো হচ্ছে এবং সবাই বাংলাদেশী নয়, তার তথ্য যাচাই করা হচ্ছে না। এই সমস্ত যেহেতু দাবি-দাওয়া উঠেছে, প্রোটেস্ট করা হয়েছে, সে কারণে দেখা গেল যে এই পুশিং স্থান থেকে এটা কিন্তু বন্ধ রাখা হয়েছে। আপাতত এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি এলাকায়। বাসে করে আমরা দেখেছি ৪৭ জনকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত প্রায় ৩০০ জন মতো রয়েছে এই হোল্ডিং সেন্টারে। অর্থাৎ বাকি যারা রয়েছে তারা এখানে থেকে গিয়েছে। তথ্য যাচাইয়ের পর মনে করা হচ্ছে যে তাদের কাছাকাছি যে এলাকার সীমান্ত থেকে পাঠানো সুবিধা হবে। অর্থাৎ বাংলাদেশে যেখানে তাদের বাড়ি বলা হচ্ছে, দাবি করছে এই যে অনুপ্রবেশকারীরা, সেই সীমান্ত এলাকার কাছাকাছি নিয়ে তাদের তথ্য যাচাই করে তারপরে পাঠানো হবে, এমনটা মনে করা হচ্ছে। সে কারণেই জলপাইগুড়ির ২টি হোল্ডিং সেন্টার তাদেরকে রাখা হয়েছে। এছাড়া জলপাইগুড়িতে আগে থেকে যে হোল্ডিং সেন্টারে যারা ছিল, ১০ জন ছিল, তাদের মধ্যে ৯ জনকে ইতিমধ্যেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং একজন অসুস্থ থাকার কারণে তার চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে ভারত সরকারের তরফে এবং চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হলে তাকেও কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে সুজিত, পেরেছি। আরেকটি বিষয় জানতে চাই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু আসলে আরেকটি মোড়ের সূচনা হতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসে যোগ দেবেন এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে বা এমন খবর শোনা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে তার কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়টি এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে?
দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদান করবেন কিনা, শেষ মুহূর্তে কি করবেন, তার যে শর্ত ছিল যে তাকে লোকসভায় পাঠাতে হবে, অর্থাৎ লোকসভার মনোনীত করে পাঠানো যায়, সেই ক্ষেত্রে কংগ্রেসের তরফে মনোনীত করে পাঠাতে হবে, এই যে শর্ত দেওয়া ছিল সমস্ত শর্ত মেনে নিয়ে কংগ্রেসে যোগদান করবেন কিনা বা কংগ্রেসের তরফেও তাকে অ্যাকসেপ্ট করা হবে কিনা, কারণ এই রাজ্যে যারা কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু দেখা গেল যে ভোটের এই চলতি যে ভোট গেল কয়েক মাসখানেক আগে, সেই ভোটের আগে কিন্তু তৃণমূলকেই ভিড়েছেন, তৃণমূলকে একাধিক ইস্যু নিয়ে তাদের দুর্নীতি নিয়ে কথা বলেছেন, অর্থাৎ সেই নেত্রীকেই আবার নিজেদের দলে এনে চলতে পারবেন কিনা কংগ্রেস, সেটাও কিন্তু বড় বিষয়। কারণ আমরা দেখেছি অধীর চৌধুরীর মতো নেতৃত্ব, তারা কিন্তু আব্দুল মান্নান, তারা একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত তাদের দলে নেওয়া যাবে না, এমনটাও কিন্তু তারা অভিযোগ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে যাবেন এবং তার যে 20 জন বা লোকসভার সাংসদ, তারা কিন্তু আমরা দেখলাম গতকাল ওম বিড়লার সঙ্গে কথা বলেন। ওম বিড়লাকে তিনি হচ্ছেন স্পিকার, তার সঙ্গে মূলত কথা বললেন যাতে লোকসভায় তারা পৃথকভাবে বসতে পারে, অর্থাৎ 20 জন যারা বিক্ষুব্ধ হয়েছেন তৃণমূলের থেকে সাংসদ, তারা যাতে আলাদাভাবে বসতে পারেন সেই মর্মে দাবি করলেন। তবে সেই দাবির ক্ষেত্রে যাতে কোনো রকম দলত্যাগী আইনের আওতায় না পড়ে, সেক্ষেত্রে তারা দেখা গেল যে এনসিপিআই এর সঙ্গে হাত মেলানের। ত্রিপুরার একটা আঞ্চলিক দল, ছোট দল, যেখানে ত্রিপুরাতে কোনো সাংসদ নেই, বিধায়ক নেই, সেই দলের সঙ্গে তার হাত মেলালেন। এটা কিন্তু একদম টেকনিক্যালি করা হলো, কারণ তারা এটা না করলে সংসদে কিন্তু কথা বলতে পারতেন না, এবং 20 তারিখ যে সংসদের অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে কিন্তু মূল টুইস্টটা ঘটতে পারে। সেখানে কিন্তু তৃণমূলের তরফে যারা আছে তারা নিজেদের মতো ঘোষণা করবেন যে তারা তৃণমূল, এবং 20 জন বিক্ষুব্ধ তারাও নিজেদের মতো করতে পারেন যে তারা নিজেরা তৃণমূল নয়। সুতরাং সেই জায়গায় কি হবে সেটাই এখন দেখার রয়েছে। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসে যোগ দেবেন কিনা সে বিষয়ে, পাশাপাশি পুশিন এবং জাহেদুর রহমানের এয়ারপোর্টে আটকে রেখে তাকে জিজ্ঞাসাবাদ, সবকিছু মিলিয়ে আসলে কথা বলছিলেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি, যুক্ত ছিলাম তার সঙ্গে। কথিত নথিহীন মানুষদের সীমান্তে পুশিনের বিষয়ে হঠাৎ করেই নীরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার নিউ টাউনে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এড়িয়ে দায় চাপিয়ে দিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। বলছেন তিনি এই নিয়ে কোনো কথাই বলবেন না, অথচ মুখ্যমন্ত্রী হওয়ার আগে তার রাজনীতিই ছিল কথিত বাংলাদেশি ইস্যু। কিন্তু হঠাৎ করেই তার এই চুপসে যাওয়া ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেই কথিত নথিবিহীন নাগরিকদের বাংলাদেশে পুশিন করা নিয়ে কঠোরপন্থার পথেই হাঁটছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবি করেছিলেন কেন্দ্রের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই কথিত অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই পদক্ষেপ আরও জোরালো হবে। ভারতের পররাষ্ট্র দপ্তর রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে। তবে হঠাৎ করেই যেন চুপসে গেলেন শুভেন্দু। এবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার কণ্ঠে আগের সেই উত্তাপ নেই, বরং দায় দিয়েছেন পররাষ্ট্র নীতিকে। আর বাংলাদেশ বর্ডারটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, 5টা রাজ্যে আছে। এই ব্যাপারে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। দে উইল স্পিক ইফ নেসেসারি। ইটস নট মাই সাবজেক্ট। সাবেক তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানকে ঘিরে উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গেও তার জবাব অনেকটা রক্ষণশীল। আমি খুব দায়িত্বশীল একজন নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করি বা মুখ্যমন্ত্রী হিসেবে। আমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করব। কথিত নথিবিহীন নাগরিক ও মুসলিমদের নাগরিকত্ব প্রশ্ন বিতর্কিত মন্তব্য ও এজেন্ডা ঘোষণা করেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিজেপি। ক্ষমতা গ্রহণের পর রীতিমতো বিভাজন চূড়ান্ত করেছিলেন তিনি, কিন্তু শুভেন্দুর হঠাৎ নীরবতা নতুন আলোচনার খোরাক জুগিয়েছে। সীমান্ত সুরক্ষায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা ও জমি হস্তান্তর নিয়েও চলছে নানা উদ্যোগ। সব মিলিয়ে সীমান্ত ইস্যু এখন আর কেবল পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গীকারে সীমাবদ্ধ থাকছে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার কেন্দ্রে পৌঁছে গেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। 1946 সালে নিউ ইয়র্কের জ্যামাইকা হাসপাতালে জন্ম ডোনাল্ড জন ট্রাম্পের। একই বছর জন্মেছিলেন জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টন। দুই সাবেক প্রেসিডেন্টই এখন অবসর জীবন যাপন করছেন, আর 80-তে এসেও প্রেসিডেন্সি ধরে রেখেছেন ট্রাম্প। অনেকের জন্যই বার্ধক্য আসে প্রজ্ঞা ও শান্তি নিয়ে, কিন্তু এই ট্রাম্পের ক্ষেত্রে যেন ব্যতিক্রম। 80-তে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঠিক কতটা যোগ্য ট্রাম্প দেখে নেব প্রতিবেদনে।
ট্রাম্পের আগে ৮০ বছর বয়সে কেবল একজনই প্রেসিডেন্ট ছিলেন, তিনি জো বাইডেন। বাইডেনের বয়স নিয়ে ট্রাম্প তাকে কটাক্ষ করতে ছাড়েননি। ঠিক এই বয়সে অবসর জীবনে গলফ খেলতেন জেরাল্ড ফোর্ড। মানবিক কাজে যুক্ত ছিলেন জিমি কার্টার, আর স্মৃতিকথা লেখায় ব্যস্ত ছিলেন রোনাল্ড রিগান। তার দলের নেতারাই বলছেন ট্রাম্প প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ বৈঠকে ঘুমিয়ে পড়েন, পদে পদে মেজাজ হারাচ্ছেন। নিজের ইচ্ছা পূরণ না হলে তার রাগের বিস্ফোরণ ঘটছে। যদিও তার হোয়াইট হাউসের সহকারীদের দাবি, ট্রাম্প মার্কিন ইতিহাসের সবচেয়ে তীক্ষ্ণ ও সবচেয়ে সহজলভ্য প্রেসিডেন্ট। ট্রাম্প নিজেও দাবি করছেন জ্ঞানী প্রেসিডেন্টদের তালিকায় তিনি শীর্ষে। ৮০ বছরের একজন মানুষের মধ্যে বার্ধক্যের লক্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। বিষয়টি আরও স্বাভাবিক হতো যদি তিনি এটা লুকানোর চেষ্টা না করে স্বীকার করে নিতেন। এটা তার দুর্বলতার লক্ষণ, আর হোয়াইট হাউসও যেভাবে এটা ঢাকার চেষ্টা করছে তা হাস্যকর। ট্রাম্পের বক্তৃতাগুলো এখন আরও বিভ্রান্তিকর। প্রেসিডেন্ট যখন বলেন, আমি আমেরিকানদের আর্থিক অবস্থার কথা ভাবি না, আমি মধ্যবর্তী নির্বাচনের পরোয়া করি না, কিংবা আমি মূল্যস্ফীতি ভালোবাসি, মানুষের বিরক্তির সীমা থাকে না, যেমনটা উঠে এসেছে রয়টার্স আর ইপসোসের জরিপেও। ৬১% মার্কিন নাগরিক বলছেন বয়স তাকে অস্থির করে তুলেছে। ৬৩% নাগরিক আর তাকে সমর্থন করছেন না। দেশের অর্থনীতি ও মূল্যস্ফীতিতে অসন্তুষ্ট ৫৬% নাগরিক। সার্বিকভাবেই ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৫৮% মানুষ। বয়স তার জন্য কোনো সমস্যা নয়, কেবল এটি প্রমাণ করতে ট্রাম্প ২২ জন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, যা স্বাভাবিক নয়। মধ্যরাতে সামাজিক মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেয়া কিংবা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার মতো বিষয়গুলোকেও বেপরোয়া বলেই মনে করেন বিশ্লেষকরা। তার সিদ্ধান্তগুলো আরও বেপরোয়া, যুক্তিহীন এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আগামী ২ বছর আমেরিকা ও বিশ্বকে একটি ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কারণ তার হাতে অনেক ক্ষমতা। কিন্তু বাস্তবতার সঙ্গে তার সংযোগ কম, বয়স তাকে আরও বিপজ্জনক করে তুলছে। ইরান যুদ্ধের হয়তো ইতি ঘটছে, কিন্তু আগামী ২ বছরে অস্থিরমতি ও ক্ষমতাধর ট্রাম্প কোন নতুন রণাঙ্গনের সূচনা করেন, শঙ্কাটা সেখানেই। I am with you. I will fight for you and I will win for you. আহসান রবিন, স্টার নিউজ। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। স্টার ওয়ার্ল্ড সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইবোলা ভাইরাসের বুন্দিবুগীয় ভ্যারিয়েন্টের সঙ্গে লড়তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে মিল রেখে দ্রুত টিকা আবিষ্কারের চেষ্টা করছে আফ্রিকার দেশ উগান্ডা। ভাইরাসটির অন্য ভ্যারিয়েন্টগুলোর জন্য তৈরি টিকাগুলো এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে কিনা সেটিও পরীক্ষা করা হচ্ছে। সেই সঙ্গে এরই মধ্যে সুস্থ হয়ে ওঠাদের অ্যান্টিবডি থেকে কোনো সুরক্ষা মেলে কিনা তা নিয়েও চলছে গবেষণা। আগামী ৭ মাসের মধ্যে একটি টিকা পরীক্ষামূলক পর্যায়ে আসবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ইবোলা, বাড়ছে আতঙ্ক। নতুন ভ্যারিয়েন্ট বুন্দিবুগিওর কোনো টিকা না থাকায় প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই কঠিন হয়ে উঠেছে। তাই দ্রুত টিকা উদ্ভাবনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। উগান্ডা ভাইরাস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক ওষুধ কোম্পানির সাথে যৌথভাবে একটি টিকা তৈরির চেষ্টা করছেন। খতিয়ে দেখা হচ্ছে ইবোলার অন্য স্ট্রেইনের জন্য তৈরি টিকাগুলো বুন্দিবুগিওর বিরুদ্ধেও কিছুটা সুরক্ষা দিতে পারে কিনা। যার আগে জাইর স্ট্রেনের টিকা নিয়েছেন তাদের যদি অন্য একটি টিকা দিয়ে বুস্ট করা হয়, তাহলে প্রতিরোধ ক্ষমতা আরও বিস্তৃত হয় কিনা সেটি আমরা পরীক্ষা করছি। এতে বুন্দিবুগিও স্ট্রেনের বিরুদ্ধেও সুরক্ষা পাওয়া যায় কিনা সেটি এখন দেখার বিষয়। ইবোলা থেকে এরই মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের শরীরের অ্যান্টিবডি এই নতুন ধরনটির বিরুদ্ধেও কাজ করে কিনা তা নিয়েও চলছে গবেষণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভের সম্ভাবনাময় একটি টিকা আগামী ৭ মাসের মধ্যেই পরীক্ষামূলক পর্যায়ে আসতে পারে। উগান্ডা সফর শেষে WHOর মহাপরিচালক বলেন, ভবিষ্যতের প্রাদুর্ভাব মোকাবিলায় এখন থেকেই টিকা, ওষুধ ও রোগ শনাক্তকরণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে হবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় উগান্ডাকে আমরা দীর্ঘদিন ধরেই সহায়তা দিয়ে আসছি। প্রশিক্ষিত জরুরি মেডিকেল টিম তৈরি করা হয়েছে। এসব উদ্যোগ প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী উগান্ডায় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া ১৯টি ইবোলা আক্রান্তের বেশিরভাগই এসেছে প্রতিবেশী কঙ্গো থেকে। মে মাসের মাঝামাঝি সেখানে নতুন করে প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ শতাধিক মানুষ, প্রাণহানিও বহু।
ইফফাতিরা, স্টার নিউজ। জনগণের ব্যাপক বিক্ষোভের পরও বিতর্কিত জমিতে জেরার্ড কুশনারের রিসোর্ট প্রকল্পকে সমর্থন করছে আলবেনিয়া সরকার। জমির মালিকানা নিয়ে জটিলতা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সহ দুর্নীতি সব অভিযোগ উপেক্ষা করছেন দেশটির প্রধানমন্ত্রী ট্রাম্পের ঘনিষ্ঠ এদি রামা। এদিকে সরকারের এমন আচরণে ক্রমেই আরও ক্ষুব্ধ হয়ে উঠছে দেশটির জনসাধারণ। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে দেশ বেচে দিচ্ছে প্রশাসন। জ্যারেড কুশনারের রিসোর্ট প্রকল্প ইস্যুতে উত্তপ্ত আলবেনিয়া। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। রাজধানী তিরানার রাজপথে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। দেশের পতাকা, ফ্লেমিঙ্গো পাখির মুখোশ আর কুশনারের অভিজাত রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে নানা রকম প্ল্যাকার্ড হাতে রাজপথে অবস্থান নিয়েছে জনতা। ধারণা করা হচ্ছে কোনো ফলাফল ছাড়া তারা রাজপথ ছাড়বেন না। বিক্ষোভকারীদের অভিযোগ, টাকার লোভে দেশ বিক্রি করে দিচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রিয় মানুষ প্রধানমন্ত্রী এদি রামা। আমাদের দেশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হচ্ছে। এসব আমরা চাই না। আমরা চাই ভালো রাজনীতি, ভালো হাসপাতাল, ভালো স্কুল আর সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ। দ্বীপ রক্ষার এই বিক্ষোভ ক্রমশ রূপ নিচ্ছে সরকার পতনের আন্দোলনে। সামনে এসেছে উন্নয়ন আর সমৃদ্ধির প্রতিশ্রুতির আড়ালে চলা দুর্নীতি আর জবাবদিহিতাবিহীন প্রশাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। তরুণ প্রজন্ম রাজনীতির এই ধারা বদলাতে চায়। শুধু বর্তমান সরকার নয়, পুরো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধেই এই অবস্থান। এটাই পরিবর্তনের সুযোগ। যে প্রকল্প ঘিরে এই বিক্ষোভ, সেই জমির মালিকানা নিয়েও আছে আইনি জটিলতা। জমিটির মালিকানা সংক্রান্ত মামলা এখনও আদালতের নিষ্পত্তির অপেক্ষায়। এছাড়াও তৈরি হয়েছে পরিবেশ বিপর্যয়ের প্রশ্ন। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল দ্বীপটি হতে যাচ্ছে ভিএসও নার্তা নামের একটি জলাভূমিতে, যা ফ্লেমিঙ্গো, সিল আর সামুদ্রিক কাছিমের আবাসস্থল। পরিবেশবাদীদের শঙ্কা, এই প্রকল্প বাস্তবায়ন হলে দ্বীপের প্রাণবৈচিত্র্য ধ্বংস হবে। তবে আলবেনিয়ার এদি রামার নেতৃত্বাধীন সরকার এখনও জনতার দাবির বিষয়ে কোনো কর্ণপাত করছে না। সরকার বলছে প্রকল্পটি বৈধ এবং এতে সংরক্ষিত প্রাণীকুলের আবাসস্থলের কোনো ক্ষতি হবে না। ইফফাতিরা, স্টার নিউজ। দেশের জনসংখ্যা 1 কোটিতে সীমাবদ্ধ রাখতে বিরল এক গণভোটে ভোট দিলেন সুইজারল্যান্ডের মানুষ। যুক্তরাজ্যের ব্রেক্সিট ভোটের সঙ্গে তুলনা করে এই ভোটের নাম দেওয়া হয়েছে সুইস ব্রেক্সিট। বাড়তে থাকা অভিবাসী নিয়ে উদ্বেগ, সরকারি সেবা ও আবাসন ব্যবস্থার ওপর চাপ, ইউরোপীয় ইউনিয়নের সাথে অবাধ চলাচল চুক্তি, এসব বিষয়কে সামনে রেখেই এই ভোট হলো, যেখানে হা ও না এ বিভক্ত ছিল সুইস সমাজ। এমন ঘটনা বিশ্বে বিরল, যখন কোনো দেশ তার জনসংখ্যা 1 কোটিতে আটকে রাখার সিদ্ধান্ত নিতে ভোট দিয়েছে। সুইজারল্যান্ডের এই ভোটকে বলা হচ্ছে সুইস ব্রেক্সিট। এই ভোট দেশটির মানুষকে 2 ভাগে বিভক্ত করেছে। এক পক্ষ মনে করছে এই ভোট দেশের অর্থনীতি ও মানুষের জীবন জীবিকাকে হুমকিতে ফেলবে। আরেক পক্ষ বলছে এটি তাদের জীবনকে সুরক্ষিত করবে। বলার অপেক্ষা রাখে না এই দুই পক্ষে থাকা মানুষরা উদারপন্থা ও ডানপন্থায় বিভক্ত। আমরা চাই একটি বাসযোগ্য সুইজারল্যান্ড। এক রাতেই হয়তো আমরা যানজট দূর করতে পারবো না, কিন্তু এটি আমাদের অবকাঠামোকে মানিয়ে নিতে এবং আবাসন নির্মাণে সাহায্য করবে। এটি বিশাল কোনো জনগোষ্ঠীকে গ্রহণ করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করবে। এই উদ্যোগ অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি অভিবাসী বিদ্বেষী। শেষ পর্যন্ত বিদেশিদেরই বলির পাঠা বানায়, যেন তারাই সব সমস্যার কারণ। এটি বরং সুইজারল্যান্ডকে আরও দরিদ্র করে তুলতে পারে। কেবল রাজনৈতিক নেতারাই নন, সুইজারল্যান্ডের মাটিতে অভিবাসীদের নিয়ন্ত্রণ করার এই ভোট নিয়ে বিভক্ত দেশটির সাধারণ মানুষও। জরিপ বলছে জনগোষ্ঠী নিয়ন্ত্রণের পক্ষে 47% আর বিপক্ষে 52% জনগণ। গেল বছরের শেষ নাগাদ দেশটির জনসংখ্যা ছিল 9.1 মিলিয়ন বা 91 লাখ। বর্তমানে এই জনসংখ্যার 28%ই অভিবাসী বা বিদেশি। আগামী 2031 সালের মধ্যে সুইজারল্যান্ডের জনসংখ্যা দাঁড়াবে 95 লাখ। এই জনসংখ্যা যাতে 1 কোটি অতিক্রম না করে, সেজন্য 2042 সালের আগেই দেশটিকে বেশ কিছু ব্যবস্থা নিতে হবে। কারণ জনসংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেলে সুইস সরকারকে ইইউ এর সাথে অবাধ চলাচল চুক্তি প্রত্যাহার করে নিতে হবে। হা ভোটের পক্ষে থাকা ডানপন্থী দলগুলোর যুক্তি হলো, জনসংখ্যা বাড়লে ইইউ এর সাথে তাদের সম্পর্ক ও অর্থনীতি দুইই ক্ষতিগ্রস্ত হবে। ইফফাতিরা, স্টার নিউজ। আগামী 15 থেকে 17 জুন প্যারিসে বসতে যাচ্ছে উন্নত অর্থনৈতিক দেশগুলোর জোট G7 বৈঠক।
ফ্রান্সের এই বৈঠক সামনে রেখে সুইজারল্যান্ডের জেনেভাতেও চলছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। কারণ বিশ্ব নেতারা জেনেভা বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে প্যারিসের সম্মেলনস্থলে পৌঁছাবেন। তাই নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে পুরো জেনেভা। ফুটপাত ও দোকানপাটগুলো ঢেকে দেওয়া হয়েছে। জেনেভা জুড়ে মোতায়েন করা হচ্ছে 4,000 সেনা সদস্য। কর্তৃপক্ষের আশঙ্কা এবারের বৈঠক ঘিরে অন্তত 50,000 বিক্ষোভকারী জড়ো হতে পারে। বিশ্বায়ন বিরোধী বিক্ষোভকারী থেকে শুরু করে ট্রাম্প ও যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের একটি বড় জমায়েতের শঙ্কা রয়েছে। এবারের বৈঠকে ইরান ও ইউক্রেন যুদ্ধ এবং হরমুজ প্রণালী সচল করা নিয়ে আলোচনা করবেন সদস্য দেশগুলোর নেতারা। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। দেখছেন স্টার ওয়ার্ল্ড, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরিবেশ সুরক্ষা ও আধুনিক প্রযুক্তির এক অনন্য নজির সৃষ্টি করেছে চীন। দেশটির হেবেই প্রদেশে চেঙ্গু শহরে একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে প্রথমবারের মতো যৌথভাবে দুটি হেভি লিফট বা ভারী পণ্যবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে। দুর্গম পাহাড় ও পরিবেশগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় সঞ্চালন টাওয়ারের ভারী মালামাল বহনে এই ড্রোন প্রযুক্তি সফলভাবে কাজ করেছে। গ্রিন টেকনোলজির এই সফল প্রয়োগ বিদ্যুৎ গ্রিড নির্মাণ শিল্পে এক নতুন এবং পরিবেশ বান্ধব দিগন্তের সূচনা করল। চীনের হেবেই প্রদেশে 72.8 কিলোমিটার দীর্ঘ একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে কাজের গতি বাড়াতে প্রকৌশলীরা ভারী যন্ত্রপাতি ও অন্যান্য কাঁচামাল পাহাড়ি চূড়ায় পৌঁছে দিতে ব্যবহার করছেন ড্রোন। এই ড্রোন প্রযুক্তির কল্যাণে পাহাড়ের উপরে থাকা টাওয়ারের ভিত্তি নির্মাণ সাইটগুলোতে প্রতিদিন শত শত টন মালামাল পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে, যা প্রথাগত পদ্ধতির চেয়ে নির্মাণ দক্ষতা ও গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ড্রোনগুলো ব্যবহার করে মাত্র একদিনেই পাহাড়ের উপর শত শত টন কাঁচামাল পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এটি আমাদের কাজের দক্ষতাকে অনেক বাড়িয়ে দিয়েছে। মালামালের ধরন অনুযায়ী কখনো কখনো একটি ড্রোন, আবার কখনো দুটি ড্রোনের সমন্বিত ফ্লাইট পরিচালনা করা হয়। দুটি ড্রোনের সমন্বিত ক্ষমতা 650 কেজি। অতিরিক্ত ভারী পণ্য ব্যবহারে সক্ষম ড্রোনের এই ব্যবহার জটিল ভূপ্রকৃতির মধ্যে পাওয়ার গ্রিড নির্মাণের ক্ষেত্রে একটি অনুকরণীয়, স্মার্ট ও পরিবেশ বান্ধব সমাধান প্রদান করেছে। প্রকল্পের প্রকৌশলীদের মতে এই অতি ভারী ড্রোন পরিবহনের সফল ও নির্ভরযোগ্য প্রয়োগ একটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করল। এটি মূলত জটিল ভৌগোলিক অঞ্চলে পরিবেশ বান্ধব এবং স্মার্ট উপায়ে বিদ্যুৎ গ্রিড নির্মাণের একটি অনুকরণীয় সমাধান হিসেবে কাজ করবে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ভিক্টোরিয়ান আমলের ঐতিহ্যবাহী পেনি ফার্থিং সাইকেল নিয়ে লন্ডনের এক রেসিং প্রতিযোগিতায় ইতিহাস গড়েছে একটি সাইক্লিং ক্লাব। গত শনিবার ঐতিহাসিক লন্ডন নকটার্ন রেসে অংশ নিয়ে একদিনেই 4টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে ক্লাবটির সদস্যরা। 2013 সালে পেনি ফার্থিং ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ক্লাবের লক্ষ্য ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ সাইকেল সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা। পেনি ফার্থিং সাইকেলের দুটি চাকা দুই রকমের হয়ে থাকে, সামনেটি বিশাল বড় ও পেছনেটি হয় ছোট। সাইকেলের চাকার এই অসমতাই একে বিশেষত্ব দিয়েছে। 2 দিন ব্যাপী এই সাইক্লিং ইভেন্টে পৃথিবীর সবচেয়ে বড় পেনি ফার্থিং সাইকেল চালানোর রেকর্ড করেন ক্লাবটির প্রতিষ্ঠাতা নীল লন্ডন। এই সাইকেলটি চালানোর জন্য তিনি স্ট্র্যাপ লাগিয়ে কৃত্রিম উপায়ে পা বড় করেন। অন্যদিকে ফ্লো ও ফিন উডওয়ার্ড নামের 2 ভাই বোন সবচেয়ে ছোট পেনি ফার্থিং সাইকেল চালানোর রেকর্ড করেন। এছাড়া চোখে কালো কাপড় বেঁধে এক চাকার সাইকেলে দ্রুততম সময়ে 100 মিটার পাড়ি দেওয়ার রেকর্ড করেন রজার ডেভিস। আর শেষ রেকর্ডটি আসে সুইডিশ সাইক্লিস্ট হেনরিক হেডস্ট্রমের হাত ধরে, যিনি পেনি ফার্থিং সাইকেল চালানোর পাশাপাশি সফলভাবে জাগলিং করে দ্রুততম সময়ে 100 মিটার পাড়ি দিয়ে রেকর্ড করেন। আমি নীল লটন, পেনি ফার্থিং ক্লাবের প্রতিষ্ঠাতা এবং বলা যায় এসব ধরনের কাজের দেখভালও করি। প্রায় 13 বছর আগে আমি এই ক্লাবটি শুরু করি। ওয়ার্ল্ড রেকর্ড গড়াটা অনেক কঠিন বিষয়। আমার জন্য সবচেয়ে কঠিন মুহূর্তটা ছিল সিটে বসে থাকা, কারণ তখন ভারসাম্য বজায় রাখা খুব কঠিন ছিল। আমি জানতাম না আমার পায়ে লাগা কৃত্রিম স্ট্র্যাপগুলো প্যাডেলের সঙ্গে ঠিকভাবে মিলবে কিনা। পুরোপুরি নিজের অনুভূতি আর অভিজ্ঞতার উপর ভরসা করেই প্যাডেল ঘোরাতে হয়েছে। ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরে আমি আনন্দিত। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।